ভাবুন তো, একই দেশ, সেই দেশের একদিকে রয়েছে চেরাপুঞ্জি মৌসিনরামের মতো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, অথচ দেখো তার ঠিক উল্টো দিকে আরেকটা স্থান রুক্ষ শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে। সেখানে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 300 মিলিমিটার বা তারও কম। তাহলে এইরকম একটা পরিবেশ তৈরি হলো কেন? আমাদের মনের মধ্যে এরকম একটা কিউরিসিটি তৈরি হচ্ছে যে এইরকম ভারতের মতো একটা দেশ, তার একদিকে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, আর একদিকে দেখা যাচ্ছে রুক্ষ শুষ্ক মরু অঞ্চল। এই রাজস্থানের থর মরু অঞ্চল কেন সৃষ্টি হলো, বা ভারতের এই অঞ্চলটা শুষ্ক হয়ে গেল কেন, অথচ তার পাশেই তো রয়েছে আরব সাগরের মতো একটা এত বড় সাগর। তাহলে এর মধ্যে একটা অবশ্যই রহস্য রয়েছে। আজকের ভিডিওতে আমরা থর মরুভূমি কিভাবে সৃষ্টি হলো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা ভারতের একমাত্র মরুভূমি এই থর মরুভূমির অবস্থানটা দেখে নেব। দেখো, তোমাদের সামনে আমি একটা মানচিত্র তুলে ধরেছি, ভারতের ম্যাপ। এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি কি না, রাজস্থানের বেশিরভাগ অঞ্চল জুড়ে এই থর মরুভূমি অবস্থান করছে। এর পাশাপাশি গুজরাটের কিছুটা অংশ, এদিকে আমরা পাঞ্জাবের কিছুটা অংশ এবং হরিয়ানার কিছুটা অংশ জুড়ে এই থর মরুভূমি বিস্তৃত হয়ে আছে। ভারতে এই থর মরুভূমির অবস্থানের পাশাপাশি আমরা পাশের দেশ পাকিস্তানে কিছুটা অংশ জুড়ে এই থর মরুভূমির অবস্থান লক্ষ্য করছি। এবারে কথা হচ্ছে কি জানো তো, ভারতের যে এই থর মরুভূমি, পৃথিবীর যে যে আমাদের যত মরুভূমি আছে তার মধ্যে দেখো অন্যতম জনবহুল মরুভূমি, কারণ এখানে আমাদের বেশিরভাগ অংশ জুড়ে মানুষের বসতি গড়ে উঠতে আমরা লক্ষ্য করছি। এবং দেখো, এই অংশের যে তাপমাত্রা সিনারিও যদি আমরা দেখি, এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছে যায়। এবারে আমরা চলে এসেছি আসল যে বিষয়টা, যে থর মরুভূমি ভারতের সৃষ্টি হলো কেন। এর যদি আমরা প্রথম কারণ অ্যানালিসিস করি, তাহলে আমরা বলবো যে আরাবল্লী পর্বতমালার অবস্থান। দেখো, অলরেডি আরাবল্লী একটা ক্ষয়িষ্ণু পর্বতমালায় পরিণত হয়েছে। এই নিয়ে ভারতে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, তোমরা অবশ্যই খেয়াল রেখেছো। কিন্তু কথা হচ্ছে, এই আরাবল্লী পর্বতমালা আমরা দেখতে পাচ্ছি কি না, জেনারেলি কি হয়, আমাদের বায়ুর গতিপথের সঙ্গে যদি আড়াআড়ি ভাবে কোনো পর্বতমালা অবস্থান করে, তখন সেখানে সেই প্রবাহিত বায়ুটাকে বাধা দিতে সাহায্য করে। এর ফলে সেই বায়ু বাধাপ্রাপ্ত হয়ে পাহাড় বা পর্বতের ঢাল বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, যেটা আমি আমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির আলোচনা বা আমাদের মৌসিনরামের যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু কথা হচ্ছে, এই আরাবল্লী পর্বত আমাদের এখানে রাজস্থানে যেভাবে অবস্থান করছে, সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন বর্ষাকালে ভারতে ঢুকছে, এখানে জুন জুলাই মাসে যখন ভারতে প্রবেশ করছে, তখন এই বায়ুর প্রবাহ পথ এবং এই আরাবল্লী পর্বতের অবস্থান দুটো পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। এখানে ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, যার ফলে কি হচ্ছে না, দুটোই সমান্তরালে অবস্থান হওয়ার ফলে কি হচ্ছে না, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে তার প্রবাহ পথটা কিন্তু কোনোভাবে আরাবল্লী পর্বত বাধাপ্রাপ্ত, মানে বাধা দিতে পারছে না, যেটা আমরা পশ্চিমঘাট পর্বতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেখানে বাধা দিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এই জায়গায় এই বেসিক কিন্তু অবস্থানটা এখানে একটা ম্যাটার হয়ে যাচ্ছে, একটা ভারতের রাজস্থানের ক্ষেত্রে একটা বিগ লস হয়ে যাচ্ছে। সেই লসটা কি না, বৃষ্টিপাতের। কারণ এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে যদি এই আরাবল্লী পর্বত আড়াআড়ি ভাবে অবস্থান করে ফেলতো, তাহলে পৃথিবীর সবচেয়ে সুজলা সুফলা ভূমি হতে পারতো এই রাজস্থানের অঞ্চলটা। কিন্তু দুঃখের বিষয় বা দুর্ভাগ্য, সেটা হচ্ছে কি পরস্পর সমান্তরালে অবস্থান। এর ফলে কি হচ্ছে না, এখানে কোনো পাহাড় বা পর্বতে যেহেতু বাধা পাচ্ছে না, যার জন্য এই অংশে আমরা দেখতে পাচ্ছি বায়ুটা সমান্তরালে প্রবাহিত হয়ে দূরবর্তী অংশে এখানে হিমালয়ে বা আমাদের শিবালিকে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে, এই অংশে কোনোরূপ বৃষ্টিপাত ঘটাতে পারছে না। আর এই বৃষ্টিপাত না ঘটানোর ফলে রাজস্থানের এই অংশটা
এখানে থর মরুভূমি সৃষ্টির সহায়ক শুষ্ক পরিবেশ তৈরি করছে। এরপরে থর মরুভূমি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দুর্বলতা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যদি তোমরা তার গতিপথটাকে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এখানে প্রথমে কিন্তু পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার বেশিরভাগ জলীয় বাষ্প নিয়ে সে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে ফেলছে। তারপরে যে অংশটা আমাদের রাজস্থানের উপর দিয়ে বাহিত হচ্ছে, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ এখানে দেখো জলীয় বাষ্প না থাকার ফলে কিন্তু সে দুর্বল হয়ে পড়ছে, যার জন্য আমাদের রাজস্থান সংলগ্ন অংশে সেইভাবে বৃষ্টিপাত ঘটাতে পারছে না। এটা একটা গেল ব্যাপার। তার পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে, দেখো এখানে এই যে রাজস্থানের একটা দীর্ঘ পথ যেখানে আসছে পাড়ি দিয়ে এখানে আমাদের আরব সাগর থেকে, তাহলে এই অংশে উষ্ণতা বেশি থাকার জন্য কি হচ্ছে, জলীয় বাষ্পের ক্ষয় ঘটছে। অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকছে। আর এর ফলেও কিন্তু এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে, যার জন্য আমরা রাজস্থানের এই অংশে আমরা দেখতে পাচ্ছি কি সেইভাবে বৃষ্টিপাত ঘটাতে পারছে না। সেইভাবে বৃষ্টিপাত না হওয়ার ফলে এই অংশে থর মরুভূমি সৃষ্টি হয়েছে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা কখনো লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো আমাদের আগের ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করেছিলাম যে এখানে মৌসিনরামে পৃথিবীর সব থেকে বৃষ্টিবহুল একটা স্থানে পরিণত হয়েছে। সে তো একটা বাংলাদেশের দীর্ঘ পথ অতিক্রম করেছিল, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের দীর্ঘ পথ অতিক্রম করলেও সেখানে কিন্তু কোনো বাধার সম্মুখীন হয়নি, যার জন্য সে এখানে ডাইরেক্ট গিয়ে মেঘালয় মালভূমিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে বা খাসি পাহাড়ে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, হয়ে সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছে। কিন্তু দেখো এদিকে আমাদের শিবালিকে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হচ্ছে, আমাদের হিমালয়ে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন কিন্তু এখানে মেঘালয়ের মৌসিনরাম বা চেরাপুঞ্জির মতো বিশাল আকার বৃষ্টিপাত কিন্তু এই অংশে ঘটছে না। তাহলে এখানে কেন ঘটছে না, তার মূল কারণটা হচ্ছে এখানে বেশিরভাগ জলীয় বাষ্পটা কিন্তু পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে ক্ষয় ঘটে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আরো একটা ফ্যাক্টর বা আরো একটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের থর মরুভূমি সৃষ্টির ক্ষেত্রে। এরপরে 3 নম্বর যে বিষয়টা আমি আলোচনায় আনবো সেটা হচ্ছে হিমালয় পর্বতমালার অবস্থান। এখানে দেখো হিমালয় পর্বত কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতে সেইভাবে বিস্তৃত নয়। এখানে মৌসুমী বায়ুকে বাধা দিচ্ছে, আটকে রাখছে, সব ঠিক কথা, কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে আমরা কিন্তু হিমালয় পর্বত সেইভাবে বিস্তৃত নেই। যার ফলে কি হচ্ছে, এখানে আরাবল্লী পর্বত তো ব্যর্থ হচ্ছেই এখানে সমান্তরালে অবস্থান করার ফলে। তার পাশাপাশি আমাদের হিমালয় কিন্তু সেইভাবে এই রাজস্থানের এই অংশে না থাকার ফলে এখানে দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু এই অংশে বাধাপ্রাপ্ত হচ্ছে না, যার ফলে এখানে বৃষ্টিপাত হচ্ছে না। কিন্তু এটা গিয়ে যখন শিবালিকে বা ওই অংশে যখন বাধাপ্রাপ্ত হয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক একইভাবে শুষ্ক এবং শীতল বায়ু মধ্য এশিয়া থেকে আবার এই উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে পারছে খুব সহজে, যার ফলে এই রাজস্থানের এই অংশে শুষ্কতাকে কিন্তু আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটা আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এর পাশাপাশি আমরা যদি দেখি রাজস্থানের এই অংশে উষ্ণতা এবং এখানে বাষ্পীভবনের হার এই দুটোই কিন্তু খুব বেশি, যার ফলে কি হচ্ছে, এখানে রাজস্থানে আমি অলরেডি আলোচনায় বলেছি যে 50 ডিগ্রি কাছাকাছি এখানে সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে যাচ্ছে গ্রীষ্মকালে, যার ফলে এই অংশ এখানে বাষ্পীভবনের হারও খুব বেশি থাকছে, যার ফলে যে সামান্যতম যেটুকু জল থাকে তাহলে সেটুকুও পুনরায় বাষ্পীভূত হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, এই অংশে সেইভাবে এখানে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত হওয়ার ব্যাপারটা আছে, তাহলে সেই ব্যাপারটা এই অংশে সংঘটিত হতে পারছে না। এরপরে 5 নম্বর কারণ হিসাবে আমরা বালুময় মাটি এবং উদ্ভিদের স্বল্পতার কথা বলবো। দেখো মরু অঞ্চল, এখানে আমাদের থর মরু অঞ্চলে যদি দেখি, এখানে সেইভাবে কোনো উদ্ভিদ গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি না, এখানে মৃত্তিকার ধরন তোমরা যদি দেখো মূলত বালির ভাগ বেশি। অর্থাৎ আমরা মৃত্তিকার গ্রথনে আলোচনায় বলেছি যে এখানে পলি বালি কাদা কোনো একটা মৃত্তিকার মধ্যে অবস্থান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বালি ভাগটাই বেশি আছে। আর এই বেশি মাত্রায় বালি থাকার ফলে এ কি হচ্ছে, খুব দ্রুত সূর্যের তাপকে গ্রহণ করতে পারে, যার জন্য খুব দ্রুত উষ্ণ হয়ে যায়। তার পাশাপাশি এদের মধ্যে মানে স্থূলতা বেশি হওয়ার জন্য, অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি পোরোসিটি বা সছিদ্রতার মাত্রা অনেক বেশি হয়, অর্থাৎ দুটো কণার মধ্যে গ্যাপ অনেক বেশি হয়। আর এই গ্যাপ বেশি হওয়ার ফলে আমরা কি দেখব না, এখানে যেটুকু বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টির জল খুব সহজেই মাটির বহু নিচে চলে যাচ্ছে, যার ফলে এই বালি মাটি উপরে মানে উপরের অংশে জল ধরে রাখতে পারছে না।
আর এই জল না ধরে রাখার ফলে সেখানে সেইভাবে উদ্ভিদও গড়ে উঠতে পারছে না বা উদ্ভিদ সৃষ্টি হতে পারছে না। আর এই অঞ্চলটা, পুরো অঞ্চলটা জুড়ে উদ্ভিদ না সৃষ্টি হওয়ার ফলে বা যেটুকু আছে খুব সামান্য পরিমাণে জেরোফাইট জাতীয় বা কাঁটা জাতীয় উদ্ভিদ রয়েছে, তাহলে সেইটুকু থাকা বা উদ্ভিদ না থাকার ফলে আমরা দেখতে পাচ্ছি কি মাটির আর্দ্রতাকে ধরে রাখতে পারছে না। এর ফলে খুব দ্রুত মাটি শুষ্ক হয়ে পড়ছে। আর এই শুষ্ক হয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এই মরু অঞ্চলে মরুকরণের মাত্রা বা ডেজার্টিফিকেশনের মাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা এই থর মরুভূমিকে আরো মরুভূমির আয়তন বৃদ্ধি করতে সাহায্য করছে। তাহলে এখানে মানুষের কি কোনো ভূমিকা নেই? তাহলে এই যে এতগুলো পয়েন্ট আলোচনা করলাম সবটাই মূলত প্রাকৃতিক কারণ। তাহলে মানুষের ভূমিকা কি আছে? না, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে সেখানে এই অরণ্য সংহার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ। যে সেটা আমাদের এই রাজস্থানের থর মরুভূমি বলো বা পৃথিবীর মরুভূমির ইতিহাস যদি দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মরুভূমির আয়তন বৃদ্ধি করার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করছে। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো, এখানে অতিরিক্ত পশুচারণ করা হচ্ছে। আমাদের মরু অঞ্চল বা ওই সংলগ্ন অংশে অতিরিক্ত পশুচারণের ফলে আবহ বিকারের পরিমাণ বেড়ে যাচ্ছে বা বালিরাশি এক স্থান থেকে আলগা হয়ে যাওয়ার ফলে খুব সহজেই অন্য স্থানে বাহিত হচ্ছে বা মৃত্তিকা আলগা হয়ে যাওয়ার ফলে বাহিত হচ্ছে। এর পাশাপাশি অতিরিক্ত নগরায়ন, আমরা একটু আগেই বলেছি যে এখানে মরু অঞ্চল হলে কি হবে, এই অংশে জনসমাগম অনেক বেশি মাত্রায় রয়েছে, যার ফলে এখানে আমরা মরুভূমির আয়তন বৃদ্ধি পাওয়ার ঘটনা খুব স্বাভাবিকভাবে ঘটতে থাকছে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে থর মরুভূমি কি কি কারণে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে একটা ডিটেলসে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই চ্যানেলে যদি কেউ এখনো নতুন হয়ে থাকো অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।